স্ক্যাল্পের মাসেলটা আপনাদেরকে আগেই বলা হয়েছিল, স্ক্যাল্পের যে মাসেল ছিল অক্সিপিটো ফ্রন্টালিস, সেইটার অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন, এগুলো বলছিলাম। তারপর হচ্ছে আয়ের যে মাসেল গুলো ছিল এক্সট্রাকুলার মাসেল, সেই মাসেল গুলো, এবং ওখানে আইলিডের একটা মাসেল ছিল লেভেটর পালপিব্রিজ সুপিরিয়রস, এই সম্পর্কে বলা হয়েছিল। এখন ওইখানে এই জায়গায় একটু ওই যে স্ক্যাল্পের যে মাসেল বলা হয়েছিল অক্সিপিটো ফ্রন্টালিস, সেটার দুইটা অংশ বলা হয়েছিল, একটা হচ্ছে অক্সিপিটাল বেলি থাকে, একটা ফ্রন্টাল বেলি থাকে, এবং এই মাসেলের অ্যাকশন ছিল হচ্ছে রেইজেস দা আইব্রো। এখন এই মাসেলের নার্ভ সাপ্লাইয়ের কথা মনে আছে? কোন নার্ভ দিয়ে সাপ্লাই হয় অক্সিপিটো ফ্রন্টালিস মাসেল? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। এখন যেটা হচ্ছে যে ফ্রন্টালিস মাসেল, অক্সিপিটো ফ্রন্টালিস মাসেলের মেইনলি হচ্ছে ফ্রন্টালিস মাসেলটাই হচ্ছে মেইনলি কাজটা করে যে আপার মানে আইব্রো অথবা আপার যে ফোরহেডের যে রিঙ্কেলস হয়, সেইটা রিঙ্কেলসটা তৈরি করে হচ্ছে ফ্রন্টালিস মাসেল। এখন আমরা যখন ফেসিয়াল নার্ভ টেস্ট করি, অনেকেরই তো আমাদের বিভিন্ন সময় দেখা যায় ফেসিয়াল নার্ভ পালসি নিয়ে আসে। যে ফেসিয়াল নার্ভ পালসি আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে আপার মোটর নিউরন টাইপ আর একটা হচ্ছে লোয়ার মোটর নিউরন টাইপ। আপার মোটর নিউরন টাইপ হলে একরকম প্রেজেন্টেশন হয়, আর লোয়ার মোটর নিউরন টাইপ হলে ডিফারেন্ট প্রেজেন্টেশন নিয়ে আসে। এখন কোনো পেশেন্টের যদি বলা হয় যে যখন এই মাসেল গুলো টেস্ট করায় তখন তার ফেসিয়াল নার্ভটা ঠিকমতো ফাংশনিং কিনা সেটা টেস্ট করার জন্য এই ফোরহেডের রিঙ্কেল গুলো টেস্ট করা হয়, যে তাকে পেশেন্টকে বলতে বলা হয় যে সে কপালটা কুচকাতে বলা হয়। যদি সে কপাল দেখা যায় যে কুচকাতে না পারে, যেদিকে ফেসিয়াল নার্ভ পালসি থাকে সেদিকে সে কপাল কুচকাতে পারে না, আর যেদিকে ফেসিয়াল নার্ভটা ইনট্যাক্ট থাকে সেদিকে সে ফোরহেডটা রিঙ্কেল করতে পারে। এখন এই ধরনের যেটা হচ্ছে এখানে যে ফেসিয়াল নার্ভ পালসি হয় সেটা হচ্ছে লোয়ার মোটর নিউরন টাইপ অফ ফেসিয়াল পালসি, যেটাকে বেলস পালসি বলা হয়। এবং বেলস পালসি হলে এই ফোরহেডের রিঙ্কেলটা অ্যাবসেন্ট থাকে। আমি কি বললাম বোঝা গেল? আপনারা কি বুঝতে পারছেন না পারেননি? স্যার আরেকবার একটু বলতে পারলেন? আমাদের অনেক পেশেন্ট, আমি যেটা বলতেছি যে আমাদের অনেক পেশেন্ট তো হচ্ছে যে অনেক সময় হঠাৎ করে কিছু কিছু পেশেন্ট নিয়ে আসে, সে হচ্ছে যে তার মুখটা বাঁকা হয়ে গেছে, সে চোখের পাতা বন্ধ করতে পারতেছে, কপাল কুঁচকাতে গেলে এক পাশের কপাল কুঁচকাতে পারতেছে না, এই ধরনের সমস্যাগুলো নিয়ে আসে। এবং এই সমস্যাগুলো মেইনলি হয় হচ্ছে ফেসিয়াল নার্ভ যখন পালসি হয় তখন এই ধরনের সমস্যাগুলো হয়। এখন ফেসিয়াল নার্ভ পালসি তো দুই ধরনের হয়, একটা হচ্ছে আপার মোটর নিউরন টাইপ আর একটা হচ্ছে লোয়ার মোটর নিউরন টাইপ। এখন যে এখানে যে ফোরহেড রিঙ্কেলস যেটা আছে ভাঁজ পড়ে যে কপালে, সেই ভাঁজ পড়া এটা হচ্ছে ফ্রন্টালিস মাসেল এই কাজটা করে। এখন ফ্রন্টালিস মাসেল ইজ সাপ্লাইড বাই ফেসিয়াল নার্ভ। এখন ফেসিয়াল নার্ভে যদি লোয়ার মোটর নিউরন টাইপ পালসি হয় তাহলে এই ট্রান্সভার্স যে রিঙ্কেল ফোরহেডে তৈরি হয় সেটা তখন সে তৈরি করতে পারে না। তার মানে তার তখন সেটাকে ধরে নেওয়া হয় যে সাথে অন্যান্য আরো পরীক্ষা নিরীক্ষা করা হয়, আরো ফিজিক্যাল এক্সামিনেশন করে তখন কনফার্ম করা হয় যে ওই পেশেন্টে ফেসিয়াল নার্ভ পালসি আছে, যেটা লোয়ার মোটর নিউরন টাইপ অফ পালসি, যেটাকে বলা হয় বেলস পালসি। বেলস পালসি হলে আপনার ফেসের এক পাশের অংশগুলো হচ্ছে ক্ষতিগ্রস্ত হবে, এক পাশের মাসেল গুলো যে মুভমেন্ট গুলো সেগুলো এফেক্টেড হয়। তারপরে এখানে যে আয়ের যে আইলিড ক্লোজার, সেই আইলিড ক্লোজ করতে পারে না। তারপর ফোরহেডে যে মাসেল গুলো আছে সেই মাসেল গুলো কন্টাক্ট ঠিক মতো না করার কারণে রিঙ্কেল তৈরি হয় না। তারপরে এখানে যে অ্যাঙ্গেল অফ দি মাউথ হচ্ছে ড্রপ করে। তারপর হচ্ছে এখানে যে ন্যাজোলেবিয়াল যে ফারো থাকে সেটা পরিবর্তন হয়ে যায়।
তারপর অ্যাঙ্গেল অফ দি মাউথ থেকে অনেক সময় ডিবলিং হতে থাকে, এরকম বিভিন্ন উপসর্গ হয়। আবার ফেসিয়াল পালসের আরেকটা যেটা বললাম যে আপার মোটর নিউরন টাইপ, সেইখানে কিন্তু পুরা ফেসের এক পাশ হবে না, শুধুমাত্র লোয়ার কোয়াড্রেন্টটা এফেক্টেড হয়। শুধুমাত্র ফেসটাকে যদি 4 ভাগ করা হয় তার 1 ভাগ হচ্ছে এফেক্টেড হবে, নিচের পোরশনটা। আমি কি বললাম বুঝা গেল? জি স্যার। তার মানে কোনো পেশেন্টের যদি আপনি নরমালি আমাদের সবার ধারণা মানে আম জনতার ধারণা যে যখন মুখ বাঁকা হয়ে যায় তখন সবার ধারণা হচ্ছে স্ট্রোক করছে, এটা কিন্তু একেবারে কমন একটা কিন্তু বেশিরভাগ মানুষেরই ফেসিয়াল পালসি স্ট্রোক রিলেটেড অথবা ব্রেন রিলেটেড কোনো কমপ্লিকেশনের কারণে হয় না। বেশিরভাগ মানুষের পালসিটা হচ্ছে লোয়ার মোটর নিউরন টাইপ অফ পালসি হয়, যেটা আছে ইনফ্রানিউক্লিয়াস, যে ক্রেনিয়াল নার্ভে যে ফেসিয়াল নার্ভ নিউক্লিয়াস আছে তার নিচের দিকে নার্ভের যে অংশগুলো থাকে সেই অংশগুলো যখন ক্ষতিগ্রস্ত হয় তখন হচ্ছে যে এই পালসিটা ডেভেলপ করে। ক্লিয়ার? জি স্যার। এখন ফেসিয়াল পালস, ফেসিয়াল মাসেলের ভিতরে অনেকগুলো মাসেলের নাম বলছিলাম, এর ভিতরে কিছু কিছু স্পেসিফিক গ্রুপ ওয়াইজ কিছু মাসেলের নাম ওইদিন বলছিলাম যে আমাদের এই ফেসে কতগুলো অ্যাপারচার অথবা অরিফিসের মতো থাকে, যে একটা হচ্ছে চোখের এখানে এটা পালপিব্রাল ফিশার যেটাকে বলা হয়, যে দুইটা চোখের পাতার মাঝখানে যে ওপেনিংটা সেটাকে বলা হয় পালপিব্রাল ফিশার। তারপর নাকের ওপেনিং হচ্ছে নস্ট্রিল, তারপর মুখের এটা হচ্ছে ওরাল ফিশার। এখন এখানে কতগুলো সুনির্দিষ্টভাবে কতগুলো মাসেল কাজ করে, যে মাসেল গুলো এই অরিফিস গুলোকে অথবা এই ফিশার গুলোকে কনস্ট্রিক্ট করে, কন্ট্রাক্ট করে, আবার এই অরিফিস গুলোকে প্রসারিত করে। এখানে পালপিব্রাল ফিশার যে চোখের যে দুইটা যে পাতা আছে সেই পাতাগুলোকে যে বন্ধ করে, সেই বন্ধ করে যে মাসেলটা সেটার নাম হচ্ছে অরবিকুলারিস অকুলি মাসেল। এগুলো হচ্ছে ইগুলারি স্ফিংটার যেগুলো বলা হয়, যে এগুলো হচ্ছে সার্কুলার মাসেল যেগুলো সাধারণত কোন একটা প্যাসেজ অথবা অরিফিসকে কনস্ট্রিকশন করে। এখন এমন চোখের যে দুইটা পাতা থাকে অথবা আমরা যে ইলিভেট করতেছি সেটা হচ্ছে যে মাসেলটা মেইনলি কাজ করে লেভেটর পালপিব্রিস সুপিরিয়রিস আর ফ্রন্টালিস মাসেল। তারপর নস্ট্রিল, যে নাকের যে ফুটা থাকে সেই মাসেলটা যে স্ফিংটার, নস্ট্রিলের স্ফিংটার মাসেল হিসেবে কাজ করে হচ্ছে কম্প্রেসর ন্যারিস, আর ডাইলেটর হিসেবে কাজ করে ডাইলেটর ন্যারিস, ডিপ্রেসর সেপ্টি, তারপর হচ্ছে ল্যাব সুপিরিয়রিস অ্যালাকিনেজি। এই পুরোটাই হচ্ছে একটা মাসেলের নাম। আর ওরাল ফিশার আমরা যে দুইটা ঠোঁট যেটাকে বন্ধ করতেছি, যে ওরাল ক্যাভিটি ক্লোজ করতেছি মানে ঠোঁট সেটা ক্লোজ করে সেই মাসেলটা নকুলি। আর যেটা ডাইলেটর মাসেল হচ্ছে যে এখানে অরবিকুলারিস অরিস এবং মেন্টালিস ছাড়া বাকি যে এখানে অনেকগুলো মাসেল, সেই সবগুলো মাসেল গুলোই হচ্ছে মুখ ওপেন করার জন্য কাজ করে। এখন আইলিডের মাসেল গুলা যে বিশেষত যে একটা মাসেলের নাম এর আগে বলেছে লেভেটর পালপিব্রিস সুপিরিয়রিস, এর বাইরে আইলিডের যে মাসেল গুলো আছে যে অরবিকুলারিস অকুলি কোরুগেটাস সুপারসিল। এখন এখানে অনেকগুলো মাসেল আছে, এখন সবগুলো হয়তো মাসেল গুলোর নাম হয়তো মনে রাখতে পারবেন, কিন্তু সবগুলোর অরিজিন ইনসারশন এগুলো মনে রাখা আসলেই খুব কঠিন। এই জন্য হচ্ছে যে সাধারণত ভাইবাতে একেবারে স্পেসিফিক্যালি অনেকগুলো মাসেলের অরিজিন ইনসারশন এগুলো ধরা হয় খুব কম। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই ভাইবাতে মাসেল গুলোর নাম এবং অ্যাকশন অনেক ক্ষেত্রে নার্ভ সাপ্লাই ধরা, এর বাইরে খুব বেশি দুই একটা বড় বড় মাসেলের হয়তো আপনাকে জিজ্ঞাসা করতে পারে, কিন্তু আদারওয়াইজ জিজ্ঞাসা করার সম্ভাবনা কম। কিন্তু ভাইবাত রিটেন এখন কোনটা পড়বে এটা বলা খুব মুশকিল আসলে। এখন এখানে লেভেটর পালপিব্রিস সুপিরিয়রিস আর অরবিকুলারিস অকুলি এই দুইটা মাসেল সম্পর্কে একটু জানতে হবে। লেভেটর পালপিব্রিস সুপিরিয়রিস এর আগে বলা হয়েছিল যে এটা হচ্ছে এক্সট্রাঅকুলার মাসেল, যখন পড়ানো হয়েছিল তখন কিন্তু লেভেটর পালপিব্রিস সুপিরিয়রিস সম্পর্কে বলা হয়েছিল, মনে আছে কিনা আমি জানি না।
লেভেটর পালপিব্রিস সুপিরিয়রিস এই মাসেলের নার্ভ সাপ্লাই মনে আছে কোন নার্ভ দিয়ে সাপ্লাই হয়? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। মনে আছে না নেই? নেই স্যার। এখন যে মাসেল দুইটা সম্পর্কে একটু জানতে হবে, যে অরবিকুলারিস অকুলি এটা বলতেছিলাম যে ওখানে পালপিব্রাল ফিশার যেটা বলছিলাম সেটার স্ফিংটারিক মাসেল হিসাবে এটা কাজ করে। এখন এই মাসেলের তিনটা পোরশন থাকে, একটা থাকে পালপিব্রাল পার্ট, একটা হচ্ছে অরবিটাল পার্ট, আর একটা হচ্ছে ল্যাক্রিমাল পার্ট। আমি কি বললাম বোঝা গেল? স্যার আবার একটু বলেন। যে অরবিকুলারিস অকুলি মাসেল যেটা বললাম যে পালপিব্রাল ফিশারের স্ফিংটার মাসেল হিসাবে কাজ করে, যে দুইটা আইলিডের মাঝখানে যে অ্যাপারচার থাকে, যে ফাঁকা জায়গা থাকে, সেটাকে বলা হয় পালপিব্রাল ফিশার। এবং আমরা যে চোখের পাতা যে বন্ধ করতেছে সেটা মেইনলি হচ্ছে যে অরবিকুলারিস অকুলি মাসেলের অ্যাকশনের মাধ্যমে আমরা চোখের পাতাটা বন্ধ করি। আমরা যখন ঘুমায় থাকি, তারপর আমরা যে ব্লিঙ্কিং করি, চোখ যে মাঝে মাঝে কিছুক্ষণ পর পর হচ্ছে ব্লিঙ্কিং করি, বোন সেলের কাজ, অরবিকুলারিস অকুলি মাসেলের কাজ। এবং এই মাসেলের তিনটা অংশ থাকে, একটা থাকে অরবিটাল, এটা হচ্ছে অরবিটাল পার্ট, তারপর পালপিব্রাল, আর এইদিকে হচ্ছে ল্যাক্রিমাল পার্ট। বোঝা গেল? এখন এই মাসেলটা উৎপত্তি হয় হচ্ছে ফ্রন্টাল বোন থেকে, ম্যাক্সিলারি পোর্শন থেকে, এবং এখানে একটা লিগামেন্ট আছে, এই লিগামেন্ট থেকে হচ্ছে মিডিয়াল পালপিব্রাল লিগামেন্ট, এই তিনটা অংশ থেকে এই মাসেলটা অরিজিন হয়। কোরুগেটেড সুপারসিলি যেটা হচ্ছে আইলিটের আরেকটা মাসেল, তিনটা মাসেলের ভিতরে লেভেটর পালপিব্রিস সুপিরিয়রিস এর কথা বলছিলাম। তারপর হচ্ছে অরবিকুলারিস অকুলি, আর হচ্ছে কোরুগেটেড সুপারসিলি, এটা হচ্ছে কোরুগেটেড সুপারসিলি মাসেল। এখন এই তিনটা মাসেলের নার্ভ সাপ্লাই হচ্ছে ফেশিয়াল নার্ভ। তার মানে ফেশিয়াল নার্ভ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনার যে মুভমেন্ট গুলা হচ্ছে সেই মুভমেন্ট গুলা তখন ক্লোজ করতে পারবেন না। এখন ক্লোজ না করতে পারলে কি সমস্যা হবে? আপনাকে শুনতে পাচ্ছেন? এখন যদি আইলিড আপনি ক্লোজ না করতে পারেন তাহলে কি সমস্যা তৈরি হতে পারে? যে অরবিকুলারিস অকুলি যেটা স্ফিংটার মাসেল বলা হচ্ছে, যেটা আইলিডটাকে ক্লোজ করে। এখন যদি অরবিকুলারিস অকুলি মাসেল ক্ষতিগ্রস্ত হয়, ফেশিয়াল নার্ভ ক্ষতিগ্রস্ত হলে অরবিকুলারিস অকুলি মাসেল গুলো এফেক্টেড হবে। এখন যদি আইলিড ক্লোজ না করতে পারেন তাহলে কি সমস্যা হবে? স্যার কোনো কিছু চোখের মধ্যে ময়লা টয়লা কিছু গেলে আমরা যেমন আগে থেকে চোখ বন্ধ করে রাখি সেটা করতে পারবো না। যে কোনো মানে যে কোনো ফরেন সাবস্টেন্স যদি আপনার চোখে প্রবেশ করে তাহলে চোখের স্ট্রাকচার গুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। এই যে একটা বড় ইস্যু বলা হয়, এই জন্য হচ্ছে ফেশিয়াল নার্ভ পালসি হলে দেখবেন যে যেহেতু পেশেন্টরা মানে দিনের বেলা হয়তো খুব একটা সমস্যা হবে না, এটা প্রোটেকশন হয়তো সে নিয়ে ব্যবস্থা করবে, কিন্তু রাতের বেলা হচ্ছে যে আইলিড যদি ওপেন থাকে তাহলে বিভিন্ন ধরনের জিনিস, ফরেন সাবস্টেন্স যদি আপনার আয়ের স্ট্রাকচার গুলোকে ড্যামেজ করে তাহলে অনেক সময় অনেকে ব্লাইন্ড হয়ে যেতে পারে। এইরকম ঘটনাগুলো এই জন্য হচ্ছে যে যাদের দেখবেন যে এইরকম সমস্যা থাকে তাদের রাতের বেলা যে আই শিল্ড ব্যবহার করতে হয় যাতে আইটা প্রোটেক্টেড থাকে। এখন নরমালি এটা তো একটা ইস্যু, আর একটা হচ্ছে যে কি বলতেছেন?
তাহলে তো চোখ আর বন্ধই করা যাবে না। চোখ আর বন্ধ বন্ধ যেটা করা করা যাবে হয় না। যেটা করা হয় ওইটাতে যেটা হচ্ছে যে রাতের বেলা যেটা করে যে এক ধরনের আই অয়েনমেন্ট দিয়ে চোখের পাতাটাকে টান দিয়ে এর উপর একটা আই শিল্ড দিয়ে আটকায় দেওয়া হয় যাতে চোখের পাতাটা প্রোটেক্টেড থাকে, মানে চোখটা প্রোটেক্টেড থাকে। আমি কি বললাম বোঝা গেল? স্যার এই অরবিকুলারিস জি স্যার। অকুলি কিসের কারণে ড্যামেজ হয়? অরবিকুলারিস অকুলি মাসেলে নার্ভ সাপ্লাই তো ফেশিয়াল নার্ভ দিয়ে আসে। এখন ফেশিয়াল নার্ভ যদি ক্ষতিগ্রস্ত হয়, ফেশিয়াল নার্ভ যদি তার কাজটা করতে না পারে, তাহলে অরবিকুলারিস অকুলি মাসেলের যে স্ফিংটারিক অ্যাকশন তখন তো সেটা সে করতে পারবে না, তখন তো চোখটা এক্সপোজড হবে, ঠিক আছে। আর পাশাপাশি যেটা হচ্ছে যে লেভেটর পালপিব্রিস সুপিরিয়রিস, সেই মাসেলটা কি করে? লেভেটর পালপিব্রিস সুপিরিয়রিস তো কি কাজ করে, যে আইলিডটাকে তো উপরের দিকে উঠায় দেয়। তখন যেটা হচ্ছে যে আমাদের এই যে এখানে যে ক্রিজ তৈরি হয়, যে ভার্টিক্যাল যে ট্রান্সভার্স অথবা হরাইজন্টাল যে ক্রিজ ফোরহেডে তৈরি হয়, তখন সেটা কিন্তু তৈরি হবে না। এই জন্য দেখবেন যে ফেশিয়াল পালসি হলে এখানে কিন্তু ক্রিজ তৈরি হয় না। আর আরেকটা যেটা হচ্ছে অরবিকুলারিস অকুলি অথবা ফেশিয়াল পালসি হলে যেটা বড় হচ্ছে চোখ দিয়ে পানি পড়ে। ল্যাক্রিমাল গ্ল্যান্ড কোথায় থাকে জানেন? ল্যাক্রিমাল গ্ল্যান্ড কোথায় থাকে? ফেসে স্যার। ল্যাক্রিমাল গ্ল্যান্ড থাকে হচ্ছে এইখানে, যে যে অক্ষি কোঠরের ভিতরে, এটা হচ্ছে ল্যাটারাল সাইড অফ দি আপার আইলিডের ভিতরের দিকে থাকে হচ্ছে ল্যাক্রিমাল গ্ল্যান্ড। এবং ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে কতগুলো ডাক ওখানে মানে টিয়ার প্রোডাকশন হওয়ার পরে ডাক দিয়ে এটা হচ্ছে কনজাংটিভাল সারফেসে চলে আসে। তারপরে এই টিয়ার গুলো এই মিডিয়াল সারফেস দিয়ে ন্যাজোল্যাক্রিমাল ডাক্ট আছে, সেই ডাক দিয়ে যে নাকের যে অংশ আছে সেখানে চলে আসে। এখন দেখা যায় যে নরমালি আমাদের এই চোখের পাতাটা কিন্তু এই যে টিয়ারটা তৈরি হচ্ছে, সেই টিয়ারটা চোখের সারফেসটাকে ময়েশ্চার করতেছে, তারপরে এই টিয়ারটা আস্তে আস্তে চোখের এই ভিতর দিক দিয়ে তারপরে হচ্ছে ন্যাজোল্যাক্রিমাল ডাক্ট দিয়ে চলে আসতেছে, যার কারণে চোখ দিয়ে কিন্তু পানি পড়তেছে না। কিন্তু যদি এই চোখের পাতাটা ক্লোজ না থাকে, বন্ধ না করা যায়, তাহলে দেখা যায় যে এই চোখের যে টিয়ারটা প্রোডাকশন হয় সেটা তখন পড়ে যেতে থাকে। এই জন্য দেখবেন যে যাদের বেলস পালসি থাকে তাদের চোখ দিয়ে কিন্তু পানি পড়তে থাকে অনেকেরই। স্যার এটা হচ্ছে এই যে এইটা। স্যার হ্যাঁ, অনেকে হাই দিতে গেলে দেখা যায় চোখ দিয়ে পানি পড়ে, স্যার এটা কি জন্য হয়? আই দিতে গেলে চোখ দিয়ে পানি পড়ে, এইটা যেটা হয়তো সম্ভব, আমি যেটা হচ্ছে যে যখন হচ্ছে যে গ্ল্যান্ডের সিক্রেশনের সাথে তো নার্ভাস সিস্টেমের আছে, যখন আমরা কোনো মানে এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো করি তখন নার্ভাস সিস্টেম গুলো যখন উদ্দীপ্ত হয় তখন সিক্রেশন গুলো বেড়ে যেতে থাকে। তখন হচ্ছে যে সিক্রেশন বেড়ে যাওয়ার কারণে তখন দেখা যাচ্ছে যে চোখের যে টিয়ার প্রোডাকশন বেশি হওয়ার কারণে অনেক সময় যে অতিরিক্ত পরিমাণ টিয়ার প্রোডাকশন হয় সেটা বাইরের দিকে চলে আসে। আর একটা হচ্ছে রিফ্লেক্স স্প্যাজম হয়, যে চোখের যে পাতা স্প্যাজম, যে সাডেন যদি স্প্যাজম হয় তখনও অনেক সময় এই চোখের ভিতর থেকে পানিগুলো চলে আসে। এখন এই যে অরবিকুলারিস অকুলি মাসেলে যেটা বলতেছিলাম যে প্যারালাইসিস ফ্রম দ্য অরবিকুলারিস অকুলি প্রিভেন্টস আই ফ্রম বিং ক্লোজড অ্যান্ড এক্সপোজড কর্নিয়া, leaving it to become dry. Lower eyelid falls away from the eyeball, forming a pond in which the tears pool and spill over the face. Is also causes conjunctival sac to get accumulated with grit, causing infection. এখন এখানে এই যে মাসেল গুলো বলা হচ্ছে, এই মাসেলটা বিশেষত অরবিকুলারিস অকুলি মাসেল যদি নন ফাংশনিং হয় তাহলে অনেকগুলো সমস্যা হবে।
একটা হচ্ছে যে চোখের আইবল এক্সপোজ থাকলে চোখটা ড্রাই হয়ে যাবে, তখন বিভিন্ন ধরনের ফরেন সাবস্টেন্স যখন চোখে পড়বে তখন চোখের স্ট্রাকচার গুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। এখানে যে টিয়ার গুলো প্রোডাকশন হচ্ছে, টিয়ারটা তৈরি হচ্ছে, সেটা যে এইদিকে যে এই মিডিয়াল সাইড অফ দি চোখের যে মিডিয়াল এইদিকে ক্যানথাস থাকে, এখানে যে পাংটাম থাকে, যে ফুটার মতো ওপেনিং থাকে, যে ফুটাগুলো দিয়ে ক্যানেলিকুলি হয়ে এখানে ল্যাক্রিমাল স্যাক থাকে, এই ল্যাক্রিমাল স্যাক হয়ে তারপর এইদিকে ন্যাজো ল্যাক্রিমাল ডাক থাকে, সেই ডাকগুলো দিয়ে টিয়ার গুলো কিন্তু অ্যাবজর্ব হয়ে যায়। এটা ন্যাজো ল্যাক্রিমাল ডাক্ট হয়ে সেই টিয়ার গুলো হচ্ছে নাকের ভিতরের দিকে চলে আসে। কিন্তু এই মাসেল যদি প্যারালাইসিস হয়ে যায় তাহলে এই পুরো প্রসেস গুলোই কিন্তু ব্যাহত হতে থাকে, তখন চোখ দিয়ে পানি পড়বে, তারপর চোখের যে কনজাংটিভা যে থাকে, এখানে যে স্যাকের মতো থাকে, এইগুলো হচ্ছে বিভিন্ন ফরেন সাবস্টেন্স অথবা ছোট ছোট বলা হয় যে বায়ুমণ্ডলের অথবা বিভিন্ন জায়গার পরিবেশ থেকে যে ছোট ছোট কণিকাগুলো থাকে সেগুলো এখানে জমা হতে থাকে, যেটার কারণে ইনফেকশনের হওয়ার ঝুঁকি বেশি তৈরি হয়। এরপর নাকের কতগুলো মাসেল আছে, এই মাসেল গুলোর নামগুলো অ্যাটলিস্ট মানে এগুলো অরিজিন, ইনসারশন এগুলো হয়তো ধরবে না, কারণ এগুলো এত কিছু মানে ধরার সম্ভাবনা কম। জাস্ট নামগুলো একটু মনে রাখেন যে নাকে যে মাসেল গুলো থাকে সেগুলোর ভিতর আছে প্রোসেরাস, তারপর ডিপ্রেসাস সেপ্টি, নেজালিস, ডাইলেটর ন্যারিস পোস্টেরিয়র, ডাইলেটর ন্যারিস এন্টেরিয়র, তারপর লেভেটর লেবিস সুপিরিয়রিস অ্যালাকিনেজি। নামগুলো একটু দুই একটা নাম একটু ঘুটে নাম, কিন্তু তারপরে একটু মনে রাখ, নামগুলো মনে থাকবে। প্রসেরাস, ডিপ্রেসার, আমার কথা কি শোনা যাচ্ছে? স্যার কাটা কাটা আসতেছে। মানে কন্টিনিউয়াস কেটে কেটে যাচ্ছে না মাঝে মাঝে স্যার কেটে মাঝে কেটে মাঝে যাচ্ছে? স্যার যখন নামগুলো বলছেন তখন ভালো মতো বুঝিই নাই। যে নাকে যে মাসেল গুলো আছে, যে মাসেল গুলো নাকের বিভিন্ন যে মুভমেন্ট গুলো হয়, নাকের যে বিভিন্ন অ্যাক্টিভিটি গুলো করে নাকের, সেই মাসেল গুলো হচ্ছে প্রোসেরাস, তারপর হচ্ছে ডিপ্রেসার সেপি, nasalis, dilator naris anterior, dilator naris posterior, levator lebis superioris alakinesi। এই মাসেলগুলো আমি বললাম যে মাসেলগুলোর অরিজিন, ইনসারশন এগুলো মনে রাখা অনেক সময় কঠিন, এই জন্য অ্যাটলিস্ট নাকের মাসেলগুলোর নামগুলো একটু মনে রাখবেন। এখানে যে মাসেলগুলোর নাম বললাম যে প্রোসেরাস, এইটা হচ্ছে যে এই মাসেলটা হচ্ছে প্রোসেরাস। তারপর হচ্ছে নেজালিসের কথা বলছিলাম, নাকের স্ট্রাকচার হয়তো আপনারা পড়ছেন, মানে কেউ কেউ নাকের স্ট্রাকচার, নাকের মাঝখানে নাজাল সেপ্টাম থাকে, যেখানে পিছনের দিকে বোনস থাকে আর সামনের দিকে কার্টিলেজ থাকে, আর পাশে দুই পাশে হচ্ছে এটাকে বলে এলা অফ দি নোজ, যেখানে মেইনলি হচ্ছে কার্টিলেজ থাকে এবং সামনের দিকে ফাইব্রোফ্যাটি টিস্যু থাকে। এখন এখানে এটা প্রোসেরাস নেজালিস এর কথা বলা হলো, তারপর হচ্ছে ডাইলেটর নারিস এন্টেরিয়র, লেভেটর লেবি সুপিরিয়রিস অ্যালাকিনেজি, তারপর ডিপ্রেসার সেপ্টিনেজি। এখন এই নার্ভ গুলো, এই মাসেল গুলোর নাম একটু মনে রাখেন, নার্ভ সাপ্লাইটা মনে রাখেন। নার্ভ সাপ্লাই দিয়ে nasal muscles are supplied by the facial nerve.
এখন এই নেজাল যে মাসেল গুলো আছে সেগুলো মেইনলি হচ্ছে যে নাকের বিভিন্ন অ্যাকশন গুলো করে, নাকের বিভিন্ন মুভমেন্ট গুলো করে। এর ভিতরে হয়তো দুই একটা, যেমন এখানে প্রসেরাসের কথা বলা আছে, draws down the medial angle of the eyebrow and produces transverse wrinkle over the bridge of the nose। যে এখানে যে মাঝখানে যে যে এই খাস পরে, সেটা হচ্ছে যে প্রসেরাস মাসেলের অ্যাকশনের মাধ্যমে এই খাসগুলো তৈরি হয়। তারপর ডাইলেটর ন্যারিস, এটা হলো ডাইলেটর ন্যারিস অ্যান্টেরিয়র, ডাইলেটর ন্যারিস পোস্টেরিয়র। এইগুলোর মেইন কাজ হচ্ছে ইনলার্জেস দ্য অ্যাপারচার অফ দি ন্যারিস, নাকের যে ফুটা আছে সেই ফুটাটা প্রসারিত করে হচ্ছে এই ডাইলেটর ন্যারিস, যার মাধ্যমে দেখা যায় যে বিভিন্ন কন্ডিশনে যখন নেজাল কলাপস হওয়ার সম্ভাবনাটা কম তৈরি হয়। রেজিস্ট দ্য কলাপস অফ দি নস্ট্রিলস ডিউ টু অ্যাটমসফেরিক প্রেসার। আর লেভেটর লেভি সুপিরিয়রিস অ্যালাকিনেসি, এই মাসেলটা মেইনলি যেটা কাজটা করে, এটা আপার লিপকে এলিভেট করে, লিফটার অফ দি আপার লিপ। আমার কথা কি শোনা যাচ্ছে না কেটে কেটে যাচ্ছে আবারও? শোনা যাচ্ছে স্যার। যে এখানে তো অনেকগুলোই আছে, কিন্তু এটা যে লেভেটর লেভি সুপিরিয়রিস অ্যালাকিনেসি মাসেল, যে মাসেলটা মেইনলি হচ্ছে যে আপার লিপকে রেইজ করে, এবং যার কারণে দেখা যায় যে এখানে যে এইটার নাম হচ্ছে ন্যাজোলেভিয়াল ফারো, এই ন্যাজোলেভিয়াল ফারোর কার্ভেচারটাকে বাড়ায় দেয়। আর কারো যদি ফেসিয়াল পালসি হয় তাহলে এই যে ন্যাজোলেভিয়াল যে ফারো থাকে সেই ফারোটা অ্যাবসেন্ট হয়ে যায়, ওখানে ন্যাজোলেভিয়াল ফারো ওই সাইডে পাওয়া যায় না। এরপরে মাসেলস অফ দি মাউথ, এই মাসেল গুলোর নাম অবশ্যই মনে রাখতে হবে। এখন সবগুলো মাসেলের নাম মনে রাখতে হবে, কিন্তু হয়তো দুই একটা একটু ভালো করে অরিজিন ইনসারশন এগুলো মনে রাখতে হবে। এর ভিতরে মাসেলস অফ দি মাউথ, যে মাসেল গুলো লেবিস সুপিরিয়রিস, তারপর ক্যানিনাস, তারপর জাইগোমেটিকাস মেজর, জাইগোমেটিকাস মাইনর, তারপর বাক্সিনেটর, স্যার অরবিকুলার। বলেন স্যার এগুলোর মধ্যে কোনগুলো অরিজিন ইনসারশন পড়া লাগবে? অরিজিন ইনসারশন অরবিকুলারিস অকুলিস একটা পড়তে হবে, আর হয়তো প্লাটিসমা। এই দুইটা তিনটা মোটামুটি, এখন তারপরে তো 100% তো শিওর দেয়া মুশকিল হবে। সাধারণত কমন যেগুলো পড়তে পারে সেগুলোর ভিতরে এইটা হচ্ছে অরবিকুলারিস, অরিস, আর হচ্ছে প্লাটিসমা। এই দুইটা হয়তো আপনাকে একটু মনে রাখতে হবে। তাহলে যে মাসেল গুলার আর জাইগোমেটিকাস হয়তো যদি মানে কিছুটা মনে রাখতে পারেন, যে লেভেটর লেভি সুপিরিয়রিস, ক্যানিনাস, জাইগোমেটিকাস এর আছে জাইগোমেটিকাস মেজর আর জাইগোমেটিকাস মাইনর। তারপর আছে বাক্সিনেটর, অরবিকুলারিস, অরিস, রাইসোরিয়াস অথবা রাইজোরিয়াসও বলে অনেকে, তারপর প্লাটিসমা, মেন্টালিস, লেভেটর লেভি ইনফেরিয়রিস, ট্রায়াঙ্গুলারিস। অনেকগুলো মাসেল কিন্তু এখানে। এখানে যে মাসেল গুলো দেখছেন যে এটা হচ্ছে লেভেটর লেভি সুপিরিয়রিস মাসেল হচ্ছে এইটা, তারপর এটা হচ্ছে জাইগোমেটিকাস মাইনর, তারপর এটা হচ্ছে জাইগোমেটিকাস মেজর, তারপর এটা হচ্ছে বাক্সিনেটর, এটা হচ্ছে ক্যানিনাস, এটা হচ্ছে ট্রায়াঙ্গুলারিস, এটা হচ্ছে মেন্টালিস।
এখন জাইগাস মেজর এবং মাইনর এই দুইটা মাসেল মেইনলি তৈরি আসে হচ্ছে arises from the zygomatic bone, এই জন্য নামই হচ্ছে zygomaticus, যে arises from the zygomatic bone in front of the zygomatic temporal suture inserted in the angle of the mouth. এখানে ইনসারশন নাই হচ্ছে, এখানে এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ দি মাউথ, এখানে ইনসারশন নাই। আর জাইগোমেটিকাস মাইনর এটা হচ্ছে it arises from the anterior aspect of the lateral surface of the zygomatic bone inserted into the upper lip medial to the angle of the mouth. এটা হচ্ছে জাইগোমেটিকাস মাইনর আর এটা হচ্ছে জাইগোমেটিকাস মেজর। এটা নার্ভ সাপ্লাই ফেশিয়াল নার্ভ এবং এটার অ্যাকশন গুলোর ভিতরে লেভেটর লেবিস সুপিরিয়র, এটা হচ্ছে এলিভেটর অফ দি আপার লিপ। তারপর হচ্ছে ক্যানিনাস হেল্পস ইন প্রোডিউসিং দ্য নাসোলেভিয়াল ফারো, তার মানে একবার একটা সুনির্দিষ্ট মাসেলই শুধুমাত্র একটা অ্যাকশন অথবা একটা মুভমেন্ট হচ্ছে না, যে এর আগে নাকের যে মাসেল গুলো বলা হয়েছিল সেখানেও কিন্তু ওখানে মাসেলের ভিতরে যে একটা মাসেল বলা হয়েছে যে মাসেলটা লেভেটর লেবি সুপিরিয়রিস অ্যালাকিনেজি, যেটা হচ্ছে আপার লিপকে এলিভেট করে, তারপরে ওখানে নাসোলেভিয়াল যে ফারো সেটা ইনক্রিজ করে। আবার এখানে ক্যানিনাস সেটা হচ্ছে যে হেল্প ইন প্রোডিউস নাসোলেভিয়াল ফারো। আর জাইগোমেটিকাস এই মাসেলটা হচ্ছে স্মাইলিং মাসেল বলা হয়, যে স্মাইল করার সময় এই মাসেলটা হেল্প করে। Zygomaticus major pulls the angle of the mouth upwards and lateral, or zygomaticus major elevates the upper lip. তার মানে আপনার এইখানে অ্যাটলিস্ট জাইগোমেটিকাস মাসেলের ফাংশনটা অবশ্যই মনে রাখতে হবে। ডিপ্রেসর লেভি ইনফেরিয়রিস মনে না রাখলেও চলবে। মেন্টালিস যেটা হচ্ছে এই মাসেল, এইটাও এত কিছু মনে হয়তো নাও থাকতে পারে। ট্রায়াঙ্গুলারিস এটা নিচের দিকে ম্যান্ডিবুলার ওখানে থাকে। উপরে যে নার্ভ গুলো সেগুলো সাপ্লাই হয়েছে ফেশিয়াল নার্ভ দিয়ে, শুধুমাত্র একটু অ্যাকশনটা মনে রাখেন যে মেন্টালিস তারপর ট্রায়াঙ্গুলারিস এই মাসেল গুলো কি কাজ করে। মেন্টালিস raises and protrudes the lower lip and at the same time wrinkles the skin of the chin, expression doubt of disdain. আপনি যখন কোনো কিছু ঘৃণা অথবা অবজ্ঞা যে প্রকাশ করে মুখের মাধ্যমে, সেটা হচ্ছে মেন্টালিস মাসেলের মাধ্যমে এইটা প্রকাশ করা হয়। তারপর ডিপ্রেসর লেবি ইনফেরিয়রিস draws the lower lip downwards and laterally as in expression of irony. বিড়ম্বনা পূর্ণ কোনো সিচুয়েশনে যখন যে অভিব্যক্তিটা প্রকাশ হয় সেটাকে বলে আইরনি, এবং সেটা হচ্ছে যে যে নিচের দিকে যে ম্যান্ডিবলের সাথে যে মাসেল গুলো থাকে সেই মাসেল গুলো এই ফাংশন গুলো করে। তারপর ট্রায়াঙ্গুলার সেট ডিপ্রেস দ্য অ্যাঙ্গেল অফ দি মাউথ মিডিয়ালি অ্যালং উইথ দ্য প্লাটিসমা। এরপর আছে বাক্সিনেটর, যেটা হচ্ছে এখানে যেটা হচ্ছে মেইনলি হচ্ছে যে ম্যাক্সিলা এবং ম্যান্ডিবল দুইটা বোনস থেকে এটা হচ্ছে উৎপত্তি হয়, তারপর অ্যাঙ্গেল অফ দি মাউথের এখানে এটা ইনসারশন নেয়। অরবিকুলারিস অরিস এর কথা বলা হয়েছিল যে স্ফিংক্টারিক মাসেল অফ দি অরবিটাল স্পেনিং আছে, সেটা এটা স্ফিংক্টারিক মাসেল হিসাবে কাজ করে। এটার অরিজিন ইনসারশন যে anterior surface of the maxilla এবং anterior surface of the mandible, আর ইনসারশন এখানে যে স্কিন আছে সেখানে হচ্ছে ইনসারশন, এবং এগুলো হচ্ছে ডিকাসেট করে, যে একদিকের মাসেল গুলো ক্রস করে আরেক দিকের দিকে চলে যায়, মানে ক্রসিং হয় মিড লাইনে। এবং এই মাসেলটা বিশেষত যারা হচ্ছে যে বলা হয় যে
ক্লেপ লিপ এবং ক্লেপ প্যালেট থাকে, এই দুইটা নাম তো শুনছেন। নো স্যার। ক্লেপ লিপ এবং ক্লেপ প্যালেটের নাম শুনছেন? আমি যে দুইটা শব্দ বললাম, এই দুইটা শব্দ তো পরিচিত। ক্লেপ লিপ এবং ক্লেপ প্যালেট এই দুইটা শব্দ শুনছেন না আপনারা? স্যার শুনি না নাই। স্যার। ঠোঁট কাটা তালু কাটা এই দুইটা শব্দ তো শোনার কথা। জি জি স্যার। স্যার। ক্লেপ প্যালেট হচ্ছে তালু কাটা আর ক্লেপ লিপ হচ্ছে ঠোঁট কাটা। নরমালি বেশিরভাগ মানুষেরই যেটা থাকে, যাদের তালু কাটা থাকে তাদের ঠোঁটটাও অনেক সময় কাটা থাকে, মানে সেপারেট থাকে। এখন তাদের ক্ষেত্রে এই মাসেলটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ, যে নরমাল মানুষের মাসেলটা হচ্ছে যেভাবে ডেভেলপ করে, তাদের ক্ষেত্রে মাসেলটা ওইভাবে ডেভেলপ করে না, তাদের গ্যাপ থাকে। এবং যখন ঠোঁট কাটা মানে ক্লেপ লিপ এবং প্যালেট অপারেশন করা হয়, তখন কিন্তু যে রিপেয়ারটা করা হয়, ভিতরে যে বনি রিপেয়ার করা হয়, পাশাপাশি হচ্ছে উপরের দিকে যে সফট টিস্যু সেগুলো কিন্তু রিপেয়ার করা হয়। তারপরে এখানে আরেকটা মাসেল আছে রাইসোরিয়া, এটা হচ্ছে রাইসোরিয়াস মাসেল অথবা রাইজোরিয়াস। এই মাসেলটার নার্ভ সাপ্লাই হচ্ছে ফেশিয়াল নার্ভ, আর অ্যাকশনটা এই মাসেলটা করছে পার্সিং অফ লিপস এন্ড পাউটিং। যে পার্সিং অফ লিপস, যে আমাদের যখন হচ্ছে যে বলা হয় যে শ্বাসের মানে বলা হয় যে সমস্যা হয়, তখন এখন যে মাসেলস অফ দি ওরাল মাসেল যেগুলো বলা হয়েছে, সেই মাসেলগুলোর কিছু কিছু অ্যাকশন গুলো একটু মনে রাখতে হবে। স্ফিংক্টারিক মাসেল অফ দি ওরাল ওপেনিং যেটা হচ্ছে, সেটার স্ফিংক্টারিক মাসেল হিসাবে কাজ করে। এর বাইরে এখানে আরো কিছু কাজ দেয়া আছে, যেটা হচ্ছে যে পার্সিং অফ লিপস এন্ড পাউটিং। যে আমরা দেখবেন যে অনেক সময় যখন শ্বাসের সমস্যা হয়, তখন কিন্তু ঠোঁট কাঁপতে থাকে, দেখছেন কিনা এরকম, যে ঠোঁট গুলো কাঁপতে থাকে। আর পাউটিং হচ্ছে ঠোঁট ফুলানো। অনেক সময় অনেকে বিভিন্ন কারণে ঠোঁট ফুলায় থাকে, যে বিশেষত বাচ্চারা এটা করে বেশি।
তারপর হচ্ছে বাক্সিনেটর, যে compress the cheeks so that during mastication the food is kept under immediate pressure of the teeth। যে যে মাসেলস অফ ম্যাস্টিকেশন, যে মাসেল গুলো হচ্ছে ম্যাস্টিকেশনের সময় কাজ করে, মানে খাবারগুলো যে গ্রাইন্ডিং করার জন্য খাবারগুলো চাবানোর সময় দরকার হয়, সেই মাসেল গুলো ওই খাবারগুলো যখন ম্যাস্টিকেশন করা হয় তখন যেন দাঁতের খাবারগুলো ঠিক মতো থাকে, সেই ব্যাপারেও কিন্তু বাক্সিনেটরের ভূমিকা আছে। যদি বাক্সিনেটর মাসেল গুলো প্যারালাইসিস হয় তাহলে কিন্তু অনেক সময় খাবারগুলো ঠিক মতো গ্রাইন্ডিং করা অনেক ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে, সেক্ষেত্রে ম্যাস্টিকেশন কিন্তু অনেক সময় এফেক্টেড হতে পারে। তারপর হুইসেলিং, যে আমরা যে মানে বাঁশির মতো যে শব্দ করি, এবং এই জন্য দেখবেন যে যখন ফেসিয়াল নার্ভ টেস্ট করা হয় তখন কতগুলো টেস্ট করা, একটা হচ্ছে যে মুখ ফুলাইতে বলে, মুখ ফুলানোর পর 2 হাত দিয়ে চাপ দেয়, যদি দেখা যায় যে সামান্য একটু চাপেই আপনার বাতাসটা বের হয়ে যায়, তার মানে তার ফেসিয়াল মাসেলটা তখন হয়তো কোনো সমস্যা আছে, যার কারণে এই মাসেল গুলো উইক থাকার কারণে সে মুখ ফুলায় রাখতে পারে না। তারপর অনেক সময় বাঁশির মতো শব্দ করতে বলা হয়, যদি কারো ফেসিয়াল পালসি থাকে তাহলে হুইসেলিং সে করতে পারবে না। প্রোট্রাকশন আর রিট্রাকশন পড়ছিলেন না? মনে আছে প্রোট্রাকশন আর রিট্রাকশন? আমার কথা কি শোনা যাচ্ছে না কেটে কেটে যাচ্ছে আবার? শুনতে পাচ্ছেন? জি স্যার। প্রোট্রাকশন রিট্রাকশনের কথা মনে আছে? নো স্যার। সামনের দিকে চলে যায় তখন সেই মুভমেন্টটাকে প্রোট্রাকশন বলা হয়, আবার থুতনিটা যখন পিছনের দিকে নিয়ে আসা হয় তখন সেটাকে বলা হয় এক্সটেনশন। এখন এই রাইসোরিয়াস মাসেল এটা অ্যাঙ্গেল অফ দি মাউথ কে রিট্রাকশন করে এবং হেল্পস ইন প্রোডিউসিং আনপ্লিজেন্ট গ্রিনিং এক্সপ্রেশন, যে অনেক সময় দেখা যায় যে কিছু অপ্রত্যাশিত মানে অস্বস্তিকর পরিবেশেও কিছু সময় আপনাকে হাসি মুখ করে রাখে, সেই ধরনের মুভমেন্টে এই রাইসোরিয়াস মাসেলটা কাজ করে। স্যার অনেকের বাক্সিনেটর মাসেল যে অনেক ফোলা দেখা যায়। বাক্সিনেটর মাসেল এটা কেন হয় স্যার? অনেক সময় অনেক ফোলা দেখা যায়। না, এখানে তো ফুলা, এখানে তো বিশেষত বাচ্চাদের ক্ষেত্রে এটা ফুলাটা বেশি থাকে। এখানে তো বাইরে তো মাসেলের বাইরে, আপনি তো মাসেল তো ভিতরের দিকে থাকে, বাইরের দিকে স্কিন থাকে, তারপর ওখানে সাবকিউটেনিয়াস টিস্যু থাকে, ফ্যাট থাকে, যেটার কারণে দেখা যায় যে বাচ্চাদের যাদের এখানে সাবকিউটেনিয়াস ফ্যাট টিস্যু এগুলো বেশি থাকে তাদের দেখা যায় ফুলাটা বেশি থাকে। আবার বলা হয় যে এক্সারসাইজ করে যারা অতিরিক্ত এই সাবকিউটেনিয়াস ফ্যাটটাকে ঝরায় ফেলতে পারে, যে মাসেলের বিভিন্ন যে মুভমেন্ট গুলো খুব নিয়মিত করে, তাদের কিন্তু এই ফুলাটা থাকে না। আমি কি বললাম বোঝা গেল? জি স্যার। আপনি শরীরের প্রত্যেকটা জায়গায় যদি আপনি নিয়মিত ঠিক মতো ব্যবহার করেন তো অতিরিক্ত পরিমাণ চর্বি ওখানে জমতে পারবে না। এই মাসেল গুলো কিন্তু আপনি খুব ভালোভাবে মাসের ইগুলো মানে রেখাগুলো ডিমার্কেশন পয়েন্ট একটা মাসলে খাস থাকে অথবা যে পয়েন্ট গুলো থাকে সেগুলো কিন্তু তখন আলাদা আলাদা করা যায়। এই জন্য যারা নিয়মিত জিম করে তাদের কিন্তু অনেক মাসেলই আলাদা আলাদা ভাবে করা যায়, আইডেন্টিফাই করা সম্ভব। কিন্তু যারা নিয়মিত জিম করে না, যারা একটু মোটা সোটা স্বাস্থ্য একটু ভালো ভালো হয়, তাদের এই জিনিসগুলো দেখা যায় যে সাবকিউটেনিয়াস ফ্যাট, সাবকিউটেনিয়াস যে
হচ্ছে আপার পার্টস অফ দি পেক্টোরাল এন্ড ফাসা এন্ড আপওয়ার্ডস এন্ড মিডিয়ালি। এটা হচ্ছে মাসেল গুলো উৎপত্তি হয় নিচ থেকে, যে এখানে যে পেক্টোরালিস মেজর মাসেল আছে, পেক্টোরালিস মাইনর মাসেল, এখানে ফাসা আছে, সেই ফাসা এবং এখানে ডেল্টয়েড মাসেল আছে। ডেল্টয়েড ফাসার কথা বলছিলাম, মনে আছে কিনা? ডেল্টয়েড মাসেলের বাইরে থেকে ফাসা থাকে, সেটা ডেল্টয়েড ফাসা। এই ফাসা থেকে উৎপত্তি হওয়ার পরে তারপরে সেগুলো উপরের দিকে ইনসারশন নেয়। ইনসারশন নেয় হচ্ছে anterior fibers to the base of the mandible or posterior fibers to the skin of the lower face and lip and may be continuous with the rhizorius. এই মাসেলের নার্ভ সাপ্লাই হচ্ছে ফেশিয়াল নার্ভ। এটার অ্যাকশন হচ্ছে রিলিজেস প্রেসার অফ দ্য স্কিন অন দ্য সাবজাসেন্ট ভেইন। এটার মেইন হচ্ছে যে ডিপ্রেস দ্য ম্যান্ডিবল, ম্যান্ডিবলকে ডিপ্রেস করা, এবং পুলস দ্য অ্যাঙ্গেল অফ দি মাউথ ডাউনওয়ার্ডস অ্যাজ ইন হরর অর সারপ্রাইজ। আপনি ভীতিকর কোনো পরিবেশে করলে অথবা ভয় পাইলে তখন এরকম করে, অথবা মানে হঠাৎ করে কোনো একটা সারপ্রাইজ, যে হঠাৎ করে কোনো একটা ঘটনা ঘটলে যে সারপ্রাইজ যে মুভমেন্ট আসে, তখন এই মাসেল গুলো মেইনলি কাজ করে। এখানে একটা মডিউলাস নামে একটা শব্দ ইউজ করা। মডিউলাস হচ্ছে যে এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ দি মাউথে অনেকগুলো মাসেল যে যুক্ত হয়, যে পয়েন্টটা তৈরি করে, এগুলো হচ্ছে যে ফেশিয়াল এক্সপ্রেশনের মাসেল গুলো একসাথে মিলিত হয়ে অ্যাঙ্গেল অফ দি মাউথে যে পয়েন্টটা তৈরি করে, সেই মাসেল গুলোকে একসাথে বলা হয় মডিউলাস। Defined as a lateral point to the corner of the angle of the mouth where the muscles of the facial expression converge. এখানে মাসেল গুলোর ভিতরে আছে orbicularis oris, buccinator caninus, triangularis, zygomaticus major, rhizorius, platysma, levator labis superioris. স্যার এই এখানে মাসেল যে ফেশিয়াল যে, হ্যাঁ বলেন কি বলতেছেন? স্যার আমাদের নেক মাসেল গুলো যে থাকে ওগুলো কি প্লাটিসমা মাসেলস এর উপরে থাকে? কোনটা নেক মাসেল? প্লাটিসমা থাকে হচ্ছে এই দিকে, আর এইখানে যে এই নেক মাসেল গুলো তো এইদিকে, নেক মাসেল গুলো এখানে যে নেক মাসেল আছে স্ট্যান্ডার্ড, তারপর হচ্ছে যে পিছনের দিকে স্কেলেনাস মাসেল, এগুলো সব সাইডে এবং পোস্টেরিয়রলি থাকে। আর এখানে এই মাসেল গুলো হচ্ছে যে এইগুলো হচ্ছে এই দিক দিয়ে এইভাবে আসে স্কিনে, এটা হচ্ছে স্কিনের নিচের যে মাসেল গুলো। আর তার নিচের দিকে যে এখানে হাইড বোনের এখানে কতগুলো মাসেল থাকে, হাইড বোনের নিচে কতগুলো মাসেল থাকে, আমি কি বললাম বুঝতে পারলেন? জি স্যার। এইটা হচ্ছে যে সবগুলো মাসেল একই ভাবে সাজান, কিন্তু প্লাটিজমার এক্সটেনশনটা অনেক বেশি। এটা একবারে এইদিকে পেক্টোরালিস মেজর মাসেল এবং পেক্টোরালিস মেজর ফাসা, ডেল্টয়েড ফাসা, এগুলো থেকে আসার পরে এইভাবে দুই পাশ থেকে এইভাবে চলে আসে। এখন এখানে যে ফেশিয়াল যে মাসেল গুলো, সেই মাসেল গুলো যে কোন মাসেলের অ্যাকশনে কি কি মুভমেন্ট গুলো হয়, সেগুলো এর আগে যেগুলো বলা হয়েছিল এগুলো ছবিতে দেখা আছে, যে আপনি কপাল কুঁচকানো, তারপর হচ্ছে যে এখানে চোখ বন্ধ করা, এখানে বিভিন্ন যে দাঁত বের করা, বিভিন্ন কোন কোন মাস। এখানে একটা অ্যানাটমি, এখানে যেটা হচ্ছে যে আপনার যখন নেকের কোনো অপারেশন করা, এখানে যেটা নেক হচ্ছে সৌন্দর্যের একটা অংশ বলা হয়। আপনি যখন অপারেশন করা হয় তখন এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখে অপারেশন গুলো করতে হয়, কারণ অপারেশন করার সময় যখন আপনি কাটবেন, কাটার পরে সেই স্ট্রাকচার গুলো আবার সুসারিং করতে হয়, জোড়া লাগাতে হবে। এখন যখন এই স্ট্রাকচার গুলো সুসারিং করতে হবে, তখন এখানে এক কথা লেখা প্লাটিসমা মাসেল
has to be sutured separately so that the skin does not adhere to deeper neck muscle, otherwise the skin will get an ugly scar. আমি এখানে এটা বুঝতে পারছেন কিনা, এটা বুঝতে পারছেন? আপনাকে শুনতে পাচ্ছেন? স্যার আপনি যে আপনি যখন এখানে নেকের কোনো অপারেশন করা হবে অথবা নেকের কোনো প্রসিডিউর করা হবে, তখন হচ্ছে যে আপনার এখানে যে মাসেল গুলো আছে, এখানে প্লাটিজমা তো সুপারফিশিয়াল মাসেল, স্কিনের নিচেই থাকে প্লাটিজমা মাসেল। এখন কোনোভাবেই যখন আপনি এই প্লাটিজমার নিচে হচ্ছে নেক এর ডিপ মাসেল গুলো থাকে, এখন কোনোভাবেই যে আপনি এইরকম কোনো কিছু করা যাবে না যে স্কিনের সাথে প্লাটিজমা একসাথে সুসারিং মানে সেলাই করা যাবে না। এটা করলে সমস্যা হবে। অনেক ক্ষেত্রে দেখা যাবে যে তখন হচ্ছে যে আন্ডারলাইং যে ডিপ মাসেল গুলো থাকে সেটার সাথে এই প্লাটিজমা যুক্ত হয়ে যেতে পারে। এখন যদি স্কিনের সাথে প্লাটিজমা যদি আপনি যুক্ত করে সুসারিং করেন, তাহলে পরবর্তীকালে অনেকে দেখা যাচ্ছে এই নেকে যে মাসেল যে স্কিনের যে ইটা আছে, ওরিয়েন্টেশনটা আছে, সেটা নষ্ট হয়ে যাবে। ওখানে তখন হচ্ছে যে মানে এখানে দেখা যায় যে বিভিন্ন অ্যাবনর্মালিটি দেখা যায়, ওখানে স্কার ফর্মেশন দেখা যাবে। সেই স্কারটা দেখতে অনেক সময় দেখা যাবে না যে এটা তার সৌন্দর্য হানি করবে। এই জন্য এখানে যখন এই মাসেল গুলো সুসাইন করা হয়, আলাদা আলাদা ভাবে সেলাই করা হয়, যেটা নেকের এই প্লাটিজমা মাসেল যেন কোনোভাবেই স্কিনের সাথে একই সাথে সেলাই না করা হয়। তারপর অনেকের সৌন্দর্যের অংশ হিসাবে বিশেষত যারা সেলিব্রিটিস বলা হয়, যারা সেলিব্রিটিস যাদের বলা হয় যে সৌন্দর্যের অংশ হিসেবে, যে অনেক সময় তারা বিভিন্ন ধরনের অপারেশন করে। এর ভিতরে একটা হচ্ছে যে কেমো ডিনার্ভেশন অফ প্রসেরাস এন্ড corrugated supercilii to alleviate frown lines is one of the most common aesthetic indication of botulinum toxin. বয়স হয়ে গেলে তো যে আপনার দেখা যায় যে কথা কেটে কেটে স্যার আসছে। কথা আটকে আসতেছে। অনেকে যেটা হচ্ছে যে এখনো কি কেটে কেটে যাচ্ছে? স্যার এখন ঠিক আছে। অনেক সময় তাদের বয়স হয়ে গেলেও বয়সটাকে যাতে সবার সামনে, এবং এইটা কি কেটে কেটে যাচ্ছে? জি স্যার বোঝা যাচ্ছে না। এখন যাচ্ছে? এখন কি শোনা যাচ্ছে? জি স্যার এখন শোনা যাচ্ছে। জি স্যার। আমি যে বলতেছি যে অনেকের মুখের যে মানে বয়স হয়ে গেলে যে মুখের যে অভিব্যক্তি চেঞ্জ হয়, মানে মুখে যে বিভিন্ন পরিবর্তন হয়, বিশেষত চামড়ার দেখবেন চামড়া একটু পরিবর্তন হয়, তারপর ভিতরে যে পরিবর্তন গুলো হয়, যার জন্য অনেক সময় দেখা যায় যে চুয়ালটা ঝুলে পড়তেছে, এখানে খাজ হয়ে যাচ্ছে, বিভিন্ন পরিবর্তন গুলো আছে। সেটা যেন অনেক সময় বিভিন্ন ধরনের মানে সৌন্দর্য বর্ধন করার জন্য বিভিন্ন ধরনের প্রসিডিউর করা। এর ভিতরে একটা আছে কেমো ডিনার্ভেশন বলা হয়, যে কেমিক্যাল এজেন্ট দিয়ে প্রসেরাস এবং corrugated superciliর মাসেলের যে অ্যাকশনটাকে নরমালাইজ করার চেষ্টা করা হয়। সেটার জন্য হচ্ছে যে বোটুলিনাম টক্সিন নামে এক ধরনের টক্সিন ইউজ করা হয়, যে টক্সিন গুলো আপনার মাসেলের স্পাস্টিসিটিটাকে কমায় দেয়। আপনারা কি শুনতে পাচ্ছেন? জি এই জন্য দেখবেন যে অনেকেই আছে যে প্রাচ্য দেশে, বাংলাদেশে হয়তো এগুলো কম করে, কিন্তু প্রাচ্য দেশে অনেকেই আছে যখন বয়স হয়ে যায় তারা বিভিন্ন ধরনের এই ধরনের প্রসিডিউর গুলো করে, যাতে মুখের যে এক্সপ্রেশনের জন্য যে মাসেল গুলো আছে সেই মাসেল গুলো ঠিক মতো কাজ করে, তাদের দেখতে যাতে অনেকটা যুবকের মতো দেখা যায়, সেই জন্য তারা অনেকেই এই ধরনের প্রসিডিউর গুলো করে থাকে। তার ভিতরে একটা প্রসিডিউর হচ্ছে
এই বোটুলিনাম টক্সিন দিয়ে অনেকেই হচ্ছে যে এই প্রসিডিউরটা করে। স্যার এর কোনো বড় প্রবলেম হয় না? সাধারণত এগুলো হচ্ছে যে লোকালি এটা বোটুলিনাম টক্সিনটা ইউজ করা হয় লোকাল মাসেলে, যে মাসেল গুলো বলা হয় যে কন্ট্রাক্টেড থাকে, স্পেসিফিক থাকে, সেই মাসেল গুলোতেই মেইনলি বোটুলিনাম টক্সিন গুলো ইউজ করা হয়। বোটুলিনাম টক্সিন স্পেসিফিসিটি কমানোর জন্য সারা বিশ্বে ওয়ার্ল্ড ওয়াইড ব্যবহার করা। এটা সেরিব্রাল পালসি বাচ্চাদের ইউজ করা হয়, এটা স্পাইনাল কর্ড ইনজুরি পেশেন্টদের স্পেসিফিসিটি থাকলে সুনির্দিষ্ট যে গ্রুপের মাসেল গুলোতে অনেক বেশি স্পেসিফিসিটি থাকে সেগুলোতে ইউজ করা হয়। তারপর হচ্ছে ইউরিনারি ব্লাডারের মাসেলের স্পেসিফিসিটি কমানোর জন্য ইউজ করা হয় বোটুলিনাম টক্সিন। এগুলো অনেক ব্যয়বহুল চিকিৎসা, কিন্তু এগুলো সাধারণত বলা হয় যে খুব বেশি খারাপ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ওইরকম এক একটা অ্যাম্পুলের দাম প্রায় 30,000 থেকে 50,000 টাকা দাম। স্যার তার মানে কি বোটুলিনাম টক্সিনটা মাসেল গুলোকে কন্ট্রাক্টেড অবস্থায় রাখার জন্য কাজ করে? না, কন্ট্রাকশন করলে তো মাসেল যদি বেশি কন্ট্রাকশন করে মাসেল গুলোকে বলা যে এক্সেসিভ যে কন্ট্রাক্টি অথবা থাকে। স্যার কথা বোঝা যাচ্ছে না। বোটুলিনাম টক্সিন এটা হচ্ছে স্প্যাস্টিসিটি কমানোর জন্য ইউজ করা হয়। শুনতে পাচ্ছেন? জি স্যার। তারপর এখানে আরেকটা ক্লিনিক্যাল ইন্ডিকেটর, প্রোসেরাস ইজ সামটাইমস ডিবাল্কড during endoscopic brow lift procedure to reduce the horizontal frown crease। যে হাড়াহাড়ি যে ক্রিজটা হয়, যে ফ্রাউন মানে কি, যে চোখে এইরকম যে অভিব্যক্তিটা করে থাকে, যে বয়স হয়ে গেলে এইরকম হয়ে যায় অনেকের, সেইটাকে কমানোর জন্য এন্ডোস্কোপিক প্রসিডিউর, যেটা বাইরে থেকে কাটা হয় না, মানে ফুটা দিয়ে হচ্ছে যে ডিভাইসটা ঢোকায় মাসেলের বালটাকে কমায় দেওয়া হয়, সেটা অনেক সময় করা হয়। যদি এরকম হরাইজন্টাল ফ্রাউন ক্রিজ তৈরি হয় কারো, তাহলে অনেক সময় যারা সৌন্দর্য সচেতন তারা এই অপারেশনটা করে থাকেন। স্যার এটা আরেকবার একটু বলেন। যে মাসেলটা আছে সেই মাসেলটা তো এটা হচ্ছে হরাইজন্টাল ফ্রাউন ক্রিজ তৈরি করে মেইনলি, কিন্তু বয়স হয়ে গেলে থেকে যায়, সেটা কমানোর জন্য তখন অনেক সময় এন্ডোস্কোপিক্যালি এখানে এখন অনেক ধরনের অপারেশনই কিন্তু অনেক বড় কেটে করা হয় না, জাস্ট কিছু ওপেনিং করে, তিনটা ওপেনিং করে সেই ওপেনিং গুলোর ভিতরে ডিভাইসটা ঢুকায় তারপর অপারেশনটা। এখানেও যেটা করা হয় যে এখানে যেটা দেখা যে স্কিনের ভিতর থেকে স্কিনে কতগুলো ফুটা করা হয়, যে যেদিকে করা হয় সেদিকে ফুটা করে তারপরে যে প্রোসেরাস যে মাসেলটা আছে সেটার ভলিউমটাকে কমায় দেওয়া হয়। এখন প্রোসেরাস মাসেলের ভলিউমটাকে কমায় দিলে দেখা যায় যে এই হরাইজন্টাল ফ্রাউন যে ক্রিজটা তৈরি হয় সেটা তখন রিমুভ হয়ে যায়। কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন? স্যার হ্যাঁ স্যার ওই যে অনেকে যে স্ট্রোক হওয়ার পরে চোখে ডাবল দেখে স্যার, এটা কেন হয়? চোখের ডাবল দেখার এটা তো চোখে যে ভিজুয়াল যে পাথওয়ে, ফিজিওলজিতে পড়ছে নাকি ভিজুয়াল পাথওয়ে? নো স্যার। এটা ভিজুয়াল পাথওয়ের সাথে সম্পর্কে, এটা হচ্ছে যে ব্রেনের যে
নিয়ন্ত্রণ যেটা হয়, এখন ব্রেনে স্ট্রোক হওয়ার পরে ব্রেনের কোন অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটার উপর নির্ভর করবে। এখন সে অংশে কি কি কাজ করতেছে সেটার উপরে নির্ভর করবে হচ্ছে যে আপনার বডিতে কি কি উপসর্গ দেখা যাবে, সেটা মানে ব্রেনের কোন কোন অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ওই অংশগুলো কোন অংশ কোন বডি কোন পার্টকে নিয়ন্ত্রণ করতেছে, কিভাবে নিয়ন্ত্রণ করতেছে, সেইগুলো যখন ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেকে দেখবেন যে স্ট্রোক করার পরে যে প্যারালাইসিস ওইরকম ভাবে হয় না, অনেকে শুধুমাত্র কথা জড়তা থাকতে পারে। আবার অনেকে দেখা যাচ্ছে যে যে দেখা যায় কথাবার্তা সব ঠিক আছে, শুধুমাত্র এক হাত এক পা হচ্ছে, অনেকে শুধু এক হাত এক পা হচ্ছে না, শুধুমাত্র একটা হাতের অংশ বিশেষও প্যারালাইসিস হতে পারে স্ট্রোক করার পরে। এখন টোটালি নির্ভর করবে হচ্ছে যে আপনার স্ট্রোক করার পরে, যেহেতু স্ট্রোক হচ্ছে যে আপনার ব্রেনের ব্লাড সাপ্লাইটা যে অংশে ব্লাড সাপ্লাইটা অফ হবে অথবা ওখানে যে ব্লাড ভেসেল গুলো দিয়ে ব্লাড সাপ্লাই সেটা যখন বাস্ট হয়ে যায় তখন ওখানে রক্তগুলো ব্রেনের যে অংশ জমে যেতে থাকে, সেখানে যে ব্রেনের যে অংশকে প্রেসার দিতে থাকে ওই অংশগুলো তখন ক্ষতিগ্রস্ত হতে থাকে, তার কারণে ওই অংশগুলো তখন ঠিকমতো কাজ করতে পারে না। এখন সেইটার কারণে হচ্ছে যে আপনার অনেক রকম সমস্যা হতে পারে, আপনার যে যে আপনি ভিশনের সমস্যা হতে পারে, স্মেলের সমস্যা হতে পারে, আপনার কথা বলতে সমস্যা হতে পারে, সেন্স সমস্যা হতে পারে, বিভিন্ন রকম সমস্যা হতে পারে। স্যার অনেক সময় স্ট্রোক করলে অনেকে বাচ্চা মানে সবসময় ঠিক থাকে কিন্তু অনেক সময় বাচ্চাদের মতো কথা বলে, এই জিনিসটা কেন হয়? এটা হচ্ছে যে আপনার স্ট্রোকের ব্রেনের যে বিভিন্ন লোব আছে, যে সেরিব্রামের যে লোবগুলো, তো বিভিন্ন লোব বিভিন্ন কাজ করে। এখন যেটা হচ্ছে যে আপনার সেরিব্রামের যে লোব সেইগুলো যখন ক্ষতিগ্রস্ত হয়, কোনোটা কগনিশনের সাথে সম্পর্কিত, যে জাজমেন্ট থিংকিং সাথে সম্পর্কিত, স্যার কথা বুঝি না। কিছু বুঝতে পারতেছি না স্যার। স্যার বুঝ- স্যার কিছু বুঝি না। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আমার কথা কি শুনতে পারতেছেন আপনারা? জি স্যার, স্যার এখন এখন শোনা যাচ্ছে। এখন যেটা বললো যে এটা তো আপনার ইমোশন, তারপর যে কগনিশনের নাম তো শুনছেন, আপনার থিঙ্কিং, জাজমেন্ট করা, আপনি কোনো কিছু এক্সপ্রেস করা, এই সবগুলোই তো ব্রেনের বিভিন্ন পার্টের কাজ। এখন এই পার্টগুলো ক্ষতিগ্রস্ত হলে তখন তার এই প্রসেসগুলো পুরো ডিএনএস হয়তো সুস্থভাবে যে আচরণ করতে সেই আশা যেতে পারে, এটা সবার ক্ষেত্রে হবে না। কিন্তু বিশেষত বলা হয় যে ফ্রন্টাল লোব যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই ঝুঁকিটা সবচেয়ে বেশি থাকে, কারণ ফ্রন্টাল লোবে আছে কগনিশন যে ফাংশনটা সেটা মেইনলি নিয়ন্ত্রিত হয়ে গেছে ফ্রন্টাল লোব থেকে। এখন ফ্রন্টাল লোব ক্ষতিগ্রস্ত হলে দেখা যায় যে এই থিঙ্কিং, জাজমেন্ট, বিহেভিয়ার এগুলো সব পরিবর্তন হতে থাকে। আর কোনো কোশ্চেন আছে? স্যার যে স্ট্রোক করার স্যার পরে যে আমাদের শীত হয় নাই। শীট গুলো তো পাঠায় দিছিলাম মনে হয় কালকে, এইটা মনে হয় পাঠানো, বাকিগুলো তো পাঠাই দিছিলাম গতকাল। আচ্ছা স্যার। ঠিক আছে, তাহলে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।